নমস্কার। 11 এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে, মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, বিশ্বরাশিতেই থাকছে। তো মৃগশিরা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র। এই নক্ষত্রের দুটি চরণ পড়ছে বিশ্বরাশিতে এবং দুটি চরণ পড়ছে মিথুন রাশিতে। বিশ্বরাশিতে 23.20 ডিগ্রি থেকে মিথুন রাশিতে 6.40 ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের হচ্ছে বিস্তার। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার চন্দ্রদেব। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে ছিল এতদিন, এবার মৃগশিরাতে অবস্থান করবে। এই নক্ষত্রটাও যথেষ্ট ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির জন্য, কারণ চন্দ্রের সাথে যেরকম সম্পর্ক মিত্রতা, সেরকম মঙ্গলের সাথেও সম্পর্ক মিত্রতা। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান কর্কট রাশির উপর কী প্রভাব ফেলবে, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। এই মৃগশিরা নক্ষত্রে 11 এপ্রিল থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তার মাঝখানে আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, হয়তো কৌতূহলবশত, তো বিশেষ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তো দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে বলতে গেলে ভালো অবস্থান, লাভের ঘরে, একাদশ ঘরে অবস্থান করছে। তবে যে রাশিটা সেটা আবার বিষ রাশি, শুক্রদেবের রাশি। তো শুক্রের সাথে সম্পর্ক দেবগুরু বৃহস্পতির তো মিত্রতা সম্পর্ক নয়, কিন্তু এই বিশ্বরাশিতে যে নক্ষত্রর অধিপতি, যে নক্ষত্রগুলো পড়ছে, যে নক্ষত্রের অধিপতি যেমন সূর্য, তারপরে চন্দ্র, তারপর হচ্ছে মঙ্গল, তো তাদের সাথে সম্পর্ক তো দেবগুরুর মিত্রতা, যার জন্য বিশ্বরাশিতেও যথেষ্ট ভালো ফল দেয়। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করছে, সেরকম আবার শুক্রদেবও কিন্তু ওই ভাগ্যের ঘর, যেটা হচ্ছে মীন রাশি, মীন রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে। কারণ মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায়, অর্থাৎ দুই গুরুর মধ্যে কিন্তু একটা পরিবর্তন যোগ তৈরি হয়েছে। এই অবস্থানটা এই কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান। এবং বর্তমানে এই যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এই নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গল কিন্তু রাশির উপরই অবস্থান করছে নিচ অবস্থায়। তবে যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে মৃগশিরা এবং 13 এপ্রিল, মৃগশিরা বলছিস, পুনর্বসু নক্ষত্র। এবং 13 এপ্রিল থেকে আবার নক্ষত্র পরিবর্তন হবে। 13 এপ্রিল মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করবে, পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, যেটা শনিদেবের নক্ষত্র। তবে পুষ্যা নক্ষত্রের আবার অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবং মঙ্গল জুন মাসের 6 তারিখ পর্যন্ত এই কর্কট রাশিতেই থাকবে। 13 মে থেকে আবার জুন মাসের 6 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে, যার অধিপতি হচ্ছে বুধ। তো যাই হোক, মঙ্গল নিচ অবস্থায় অবস্থান করবে রাশির উপর, এটা ঠিক, কিন্তু এই কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলও কিন্তু কারক গ্রহ। মঙ্গল হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, এবং কর্মের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে। এবং এই যে পরিবর্তনগুলো যে হচ্ছে এবং এই মাসে যে পরিবর্তনগুলো হবে, বহু পরিবর্তন হবে কর্কট রাশির ক্ষেত্রে, গ্রহদের বহু পরিবর্তন হবে, যেগুলো পরিবর্তন যথেষ্ট ভালো প্রভাব পড়বে কর্কট রাশির উপর। কারণ 8 তারিখে মঙ্গলের পরিবর্তন হলো, মঙ্গল তো নিচ অবস্থায় প্রবেশ করলো। তারপরে বুধ তো হয়ে গেল মার্গী 7 তারিখে। তারপরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে এবং শুক্র এবার মার্গী হয়ে যাবে। 13 তারিখে শুক্র মার্গী হয়ে যাবে, মঙ্গল 13 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে। বুধ আবার চলে আসবে 11 তারিখ থেকে একদম 26 তারিখ পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে। আবার অপরদিকে সূর্য রাশি পরিবর্তন করবে, সূর্য চলে আসবে ভাগ্যের ঘর থেকে বেরিয়ে একদম কর্মের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করবে। তখন আবার মঙ্গলের আবার নীচভঙ্গ হবে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। অর্থাৎ চারিদিক থেকে কিন্তু একটা ভালো গ্রহদের অবস্থান হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। প্রত্যেকটি পরিবর্তনই যথেষ্ট ফেভারে থাকবে এই কর্কট রাশির। বর্তমানে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাদের গুরুর দশা, গুরুর মহাদশা, গুরুর অন্তর্দশা, গুরুর প্রত্যন্তর দশা এগুলো চলছে, তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে গুরুর এই নক্ষত্র পরিবর্তনে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে 6ষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অবস্থান প্রথম থেকেই ভালো।
দেবগুরু বৃহস্পতির এই যে একাদশ ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে, এই অবস্থানটা প্রথম থেকেই ভালো। কর্কট রাশি ঢাইয়া চললো, ঢাইয়াতে যে একটা বাজে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সাপোর্ট পেয়েছে। এবার তো ঢাইয়া শেষ হয়ে গেল, এবার যথেষ্ট আরও ভালোর দিকে এগোবে এই কর্কট রাশি। এবার এই যে মৃগশিরা নক্ষত্র, এই মৃগশিরা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের চিহ্ন হচ্ছে হরিণের মাথা, তার উপর দুটি সিং। অর্থাৎ একটা হরিণকে সম্পূর্ণভাবে বোঝানো হচ্ছে যে হরিণ থেকে কি দেখায়, গতিশীলতা। হরিণ তো মানে যা যেভাবে ছুটে, তো এর মধ্যে একটা গতিশীলতা জিনিসটাকে বোঝায়। তারপর আবার কি বোঝায়, যে প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটাকে বোঝায়। কারণ হরিণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পড়ছে। বন্য পশুদের মধ্যে আকর্ষণ জিনিসটা প্রচণ্ড থাকে। হরিণের নাভিতে কস্তুরী থাকে, যে কস্তুরীর গন্ধে হরিণও খুঁজে বেড়ায় যে কোথা থেকে এই গন্ধ আসছে। অর্থাৎ যেরকম একটা আকর্ষণ জিনিসটা উঠে আসছে, সেই রকম একটা খোঁজ জিনিসটাও উঠে আসছে। আবার হরিণ থেকে বোঝানো হয় অগ্রিম সতর্কতা, কারণ হরিণ কিন্তু আগাম আভাস এই জিনিসটা বুঝতে পারে বিপদের। এবং তার সাথে আবার বিশ্বাসঘাতকতা। হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করতে যায় না। হরিণের বিশ্বাস মানে বিশ্বাসঘাতকতার সমান, যেখানে বিশ্বাস করবে সেখানটাতে বিশ্বাসঘাতকতা। এবার দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি কি, ঈশ্বরীয় শক্তির কারক। দেবগুরু বৃহস্পতি হচ্ছে পরোপকারিতার কারক, মায়া মমতার কারক, ধর্মের কারক, জ্ঞানের ভাণ্ডার। তাহলে এই নক্ষত্রে যে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে, এবং মৃগশিরা নক্ষত্রের যে জিনিসগুলো তুলে ধরলাম, যে আগাম একটা আভাস, তারপরে বিশ্বাসঘাতকতা, তারপরে আকর্ষণ ক্ষমতা, গতিশীলতা, এই জিনিসগুলো দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আরও বৃদ্ধি পেয়ে যাবে এই কর্কট রাশির এই মৃগশিরা নক্ষত্রে অবস্থানের দরুন। যার জন্য এই কর্কট রাশির ক্ষেত্রে আগামী দিনের জন্য বড় একটা মানে চিন্তাভাবনা, যেটা কর্কট রাশিকে যথেষ্ট প্রেরণা দিবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে। এবং রাশির উপর যে মঙ্গল অবস্থান করছে, এই সময় মঙ্গলও যথেষ্ট ফেভারে থাকবে, কারণ মঙ্গলের নক্ষত্রেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এবং এই যে নক্ষত্র মৃগশিরা, অধিপতি মঙ্গল, আবার অধিপতি দেবতা হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্রের রাশিতে মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায়, আবার এদিকে সূর্যও রাশি পরিবর্তন করে কর্মের ঘরে চলে আসবে। একটা খুব ভালো নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে এই মুহূর্তে। খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে। ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে, যে কোনো কাজে ভাগ্য জিনিসটাকে পাবে। কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে, যে কোনো কম্পিটিশনে, যেটা প্রতিনিয়ত হয়ে থাকে, প্রতিনিয়ত যেটা আমাদের ক্ষেত্রে হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য হোক বা কর্মক্ষেত্রে, যে কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, এই সমস্ত দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে। শত্রুরাও প্রচণ্ড পিছনে থাকবে, এবং তার সাথে অ্যাডভান্স জিনিসটা কিছু না কিছু বুঝতে পারবে। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি, প্রত্যেকটি দৃষ্টিতেই রয়েছে অমৃতধারা। দেবগুরু বৃহস্পতির এই যে পঞ্চম দৃষ্টিটা পড়ছে কন্যা রাশিতে, যেটা হচ্ছে তৃতীয় ঘর। তৃতীয় ঘরটা কিসের ঘর? যোগাযোগের ঘর, আমাদের সামাজিক পরিচিতির ঘর, আমাদের ছোট ভাই বোনদের ঘর, কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর। সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর বৃশ্চিক রাশিতে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে, আবার মঙ্গলের রাশি বৃশ্চিক রাশিকেই দেখছে। পঞ্চম ঘরটা কিসের ঘর? সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর, প্রতিভার ঘর। যে কোনো প্রতিভা এই ঘর থেকে দেখা হয়। মা লক্ষ্মীর ঘর, শেয়ার মার্কেটের ঘর। তারপরে নবম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর, যেটা হচ্ছে মকর রাশি। এই ঘরে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে। সপ্তম ঘরটা কিসের ঘর? সপ্তম ঘরটা হচ্ছে পার্টনারশিপের ঘর। সপ্তম ঘরটা আমাদের দাম্পত্য জীবনের ঘর। সপ্তম ঘর হচ্ছে আমাদের রোজগারের আয় ইনকাম, রোজগারের যে ব্যবসা বাণিজ্য কর্ম, সব এই ঘর থেকে দেখা হয়। একটা খুবই ভালো পরিবর্তনের ইঙ্গিত, সংকেত পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এই কর্কট রাশির ক্ষেত্রে। অর্থাৎ কর্মক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে, সেরকম শিক্ষার্থীদের ব্যাপারেও আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা শিক্ষার দিকে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো পরিবর্তন দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন। যারা পরিবেশবিদ্যার উপর রিসার্চ জাতীয় পড়াশোনা করছেন, গবেষণার কাজে যুক্ত রয়েছেন, তাদের বিদেশ যাওয়ার সুযোগগুলো হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতির যোগ রয়েছে। পঞ্চম ঘর হচ্ছে প্রেম ভালোবাসার ঘর। এই সময়কালে নতুন বন্ধুবান্ধব জীবনে আসার সম্ভাবনা থাকছে। বন্ধুবান্ধবের সার্কেল জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে প্রেম ভালোবাসার জায়গাটা যে শুধু বন্ধুবান্ধবের মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটাও না। পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসা, দায়িত্ব জিনিস, এই যে এগুলো তো আর নাই। তো পিতামাতাদেরও সন্তানের প্রতি দায়িত্ব বাড়বে, সেরকম সন্তানেরও পিতামাতার প্রতি বিশেষ দায়িত্ব বাড়বে, প্রেম ভালোবাসা বাড়বে। ভাগ্যের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে, এবং দৃষ্টি পড়ছে আবার সেই সন্তানের ঘর, যেটা বৃশ্চিক রাশি। তো সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি রয়েছে। যে সমস্ত সন্তানরা কর্মের জন্য সন্ধান করছেন,
তাদের সন্ধান পূরণ হবে এই সময়কালে, কারণ এর মধ্যে সূর্যও আবার উচ্চ হয়ে যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন, তারপরে যারা ইউটিউবার, তারপরে ফেসবুকে কাজ করছেন, ইনস্টাগ্রামে কাজ করছেন, মিডিয়া জগতে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা গান বাজনা নৃত্য চিত্র এই সমস্ত কাজে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং যথেষ্ট বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে, যোগাযোগের ঘরে। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে কোনো রকম একটা ডকুমেন্টেন্সি, কোনো রকম একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন বা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা নিয়েছেন, তাদের মধ্যে নতুন করে চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই যে নবম ঘর, যেটা মীন রাশি, এই ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে বোঝায়, এবং তার সাথে বোঝায় হচ্ছে উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝায়। তাহলে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে। যাদের বহুদিনের ইচ্ছা বাইরে যে পড়াশোনা করবে, ভালো কলেজে অ্যাডমিশন নেবে, তাহলে তাদের ইচ্ছাগুলো পূরণ হবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। এবং এই নবম ঘর থেকে পিতার সাথে সম্পর্ক বুঝায়। তাহলে পিতা যে কর্ম করবে সেই কর্মেও যথেষ্ট উন্নতি। এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে একাদশ ঘর, একাদশ ঘর থেকে বাড়ির বড় ভাই বোনদের সম্পর্ক বুঝায়। এবং দেবগুরু বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি পড়ছে, যেটা কন্যা রাশি তৃতীয় ঘর, সেই ঘর থেকে আবার ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক বুঝায়। অর্থাৎ এই সময়কালে বাড়ির ভাই বোনদের মধ্যে কোনো একটা লেখাপড়ি, কোনো একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সেটা হয়তো জায়গা জমি সয় সংক্রান্ত হতে পারে, ব্যবসা বাণিজ্য সয় সংক্রান্ত হতে পারে। মোট কথা একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে এই কর্কট রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে এই সময় কোনো একটা ভালো অফার পেতে পারে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল, ক্যাটারিং, তারপরে রেস্টুরেন্ট, এছাড়া যারা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। যারা ঠিকাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় টেন্ডার পাওয়ারও সম্ভাবনা থাকছে। যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজেও যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে। তাহলে বিবাহ সম্পর্কিত হতে পারে, যে কোনো বৈবাহিক সম্পর্কে জড়িত হতে পারে এই কর্কট রাশি। যে কোনো একটা ভালো সম্বন্ধ আসা, যেখানে বিবাহের সম্পর্ক হচ্ছিল না, সেই সম্পর্কগুলো উঠে আসতে পারে। এছাড়া পুনঃ ঘটিত প্রেম ভালোবাসা ঘটিত বিবাহের সম্পর্ক উঠে আসতে পারে, অর্থাৎ বিবাহ পর্যন্ত গড়াতে পারে। এইরকম জিনিসও দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন উঠে আসছে নক্ষত্র পরিবর্তনে। সব দিক থেকে ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই কর্কট রাশির। তবে দুইটি জায়গা থেকে সব সময় সাবধানে থাকতে হবে কর্কট রাশিকে এই পরিবর্তনে। সেটা হচ্ছে কি, কাউকে বিশ্বাস করা যাবে না। কারণ হরিণ, আগেই বললাম যে মৃগশিরা নক্ষত্র, হরিণ বিশ্বাস করা মানে বিশ্বাসঘাতকতা। অর্থাৎ এই সময়কালে কারোর অথরাইজ নেওয়া যাবে না, টাকা পয়সার ব্যাপারে কাউকে বিশ্বাস করা যাবে না। নিজের কাজকে নিজেকেই করতে হবে। কাগজপত্র সবসময় মেনটেন করতে হবে, কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয় ঘরে পড়ছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি আবার কর্মের ঘরের অধিপতি। তাহলে কর্মক্ষেত্রে কাগজপত্র যথেষ্ট সাবধানে রাখতে হবে। যে কোনো কাগজে কাজ হয়ে গেল, সেই কাগজ নিয়ে এসে ফেলে দিলাম, কাজের সময় পেলাম না, এগুলো করলে চলবে না। লাভ যেরকম লিখে রাখতে হবে, সেরকম লসও বা ব্যয় জিনিসটাকেও লিখে রাখতে হবে। অর্থাৎ কাগজপত্রের দিক থেকে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হবে। বিশ্বাস জিনিস কোনো সময় করা যাবে না এই সময়। এবং আগাম সতর্কতা, যে সামনের থাকা ব্যক্তির সাথে ব্যবসা করা যাবে কি যাবে না, ভালো মতন করে আগে যাচাই করে নিতে হবে। কারণ সামনে হয়তো আজকে তার সাথে চুক্তি করলাম, আগামীতে যে চুক্তি ভঙ্গ হয়ে গেল, তো এই সমস্ত দিকও কিন্তু বুঝতে পারবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান করায়। একটা অটোমেটিক সেই জিনিসটা, দেবগুরু তো হচ্ছে জ্ঞানের আলো, তো জ্ঞানের ভাণ্ডার দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এই সময়কালে জ্ঞানের এই ইসের জন্য কর্কট রাশি কিন্তু অনেকটা বুঝতে পারবে যে সামনে থাকা ব্যক্তির সাথে আগামী দিনগুলো চলা যাবে কি না, সামনে থাকা ব্যক্তির সাথে ব্যবসা বাণিজ্য হবে কি না, এই সমস্ত জিনিস বুঝতে পারবে। এবং বিশ্বাস করা মানে উচিত না। ঢাইয়ার মধ্যে তো অনেক চোখের জল ফেলেছে, বিশ্বাস কী জিনিস সেটা তো বুঝতেই পেরেছে, হারে হারে টের পেয়েছে। তো যাই হোক, এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। এই নক্ষত্রের এই দুই জিনিসই হচ্ছে সবথেকে মাইনাস পয়েন্ট। এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন।
মন্দিরের পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। যে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেই মন্দিরের দায়িত্ব নেবেন। যে মন্দির অন্ধকারে পড়ে থাকে, লাইট জ্বলে না, আলো নাই, সেই মন্দিরে আলো জ্বালাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। ধর্মের কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, ধর্মের পথে থাকবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম এই কর্কট রাশির সম্পর্কে। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বহু ভিডিও এখন আপলোড দেওয়া হবে পরপর। এই মাসে যতগুলো পরিবর্তন রয়েছে, অনেক পরিবর্তন, প্রত্যেকটা পরিবর্তনই ফেভারে থাকছে। এই কর্কট রাশির সূর্যের পরিবর্তন, একদম উচ্চ অবস্থায় সূর্য অবস্থান করবে। এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো। ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করবে। তো সেই সময় একটা ভিডিও দেবো, আশা করি ভালো লাগবে। কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন দিক থেকে লাভ আসবে, সব কিছু তুলে ধরবো। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।